কিংবা বাংলাদেশের ভূমি দখল এগুলোর কোনোটিই মায়ানমারের আসল উদ্দেশ্য নয়, বরং মায়ানমারের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা দখল করা। মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলায় জিতলেও বাংলাদেশের সেই সমুদ্র সীমা দখলের আকাঙ্ক্ষা কখনোই ত্যাগ করেনি মায়ানমার। তবে বাংলাদেশও বিষয়টি মাথায় রেখেই নৌবাহিনীকে আধুনিক রূপে সাজিয়েছে। কিন্তু দুই দেশের নৌবাহিনীর মুখোমুখি লড়াইয়ে কি ঘটবে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রায় সংবাদে দেখে থাকবেন বাংলাদেশের জলসীমা এবং সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে তুলে ধরে মায়ানমার। এ থেকে অনেকটা বুঝে ফেলেছেন মায়ানমারের উদ্দেশ্য কি। এমনকি 2008 সালে দুই দেশ যুদ্ধজাহাজ নিয়ে মুখোমুখিও দাঁড়িয়েছিল। যুদ্ধজাহাজ নিয়ে যুদ্ধ শুরু না হলেও আন্তর্জাতিক আদালতে দুই দেশের আইনি যুদ্ধ শুরু হয়। সেই আইনি যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে এবং হু হু করে নৌশক্তি বাড়াতে থাকে। বর্তমানে মায়ানমারের কাছে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 5টি, যেখানে বাংলাদেশের কাছে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 7টি। আরো 2টি অর্ডারে আছে, যেগুলো খুব দ্রুতই যুক্ত হবে। এছাড়াও বাংলাদেশ আধুনিক ফ্রিগেট প্রোগ্রামও হাতে নিয়েছে। মায়ানমারের কাছে করভেট আছে 3টি, বাংলাদেশের কাছে আছে 6টি, অর্থাৎ মায়ানমারের থেকে দ্বিগুণ যুদ্ধজাহাজ। বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন থাকলেও মায়ানমারের কাছে সাবমেরিন আছে মাত্র 1টি। তবে মায়ানমারের কাছে একটি বিশাল আকৃতির ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক জাহাজ আছে, যদিও যুদ্ধে এই জাহাজের ভূমিকা নেই। ছোট যুদ্ধজাহাজগুলোর মধ্যে বাংলাদেশের কাছে লার্জ পেট্রোল ক্রাফট আছে 5টি, অফশোর পেট্রোল ভেসেল আছে 5টি এবং কোস্টাল পেট্রোল ক্রাফট আছে 7টি, আর ফার্স্ট অ্যাটাক ক্রাফট আছে 12টি। এগুলোর মধ্যে মিসাইল বোট আছে 4টি এবং এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার ভেসেল আছে 3টি। এছাড়াও মাইন কাউন্টার মেজার ভেসেল আছে 5টি এবং ল্যান্ডিং ক্রাফট আছে 7টি। এদিকে মায়ানমারের কাছে মিসাইল বোট আছে 13টি এবং ফার্স্ট অ্যাটাক ক্রাফট আছে 15টি। বাংলাদেশের যুদ্ধজাহাজগুলো চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং ব্রিটেনের তৈরি। অপরদিকে মায়ানমারের প্রায় সব যুদ্ধজাহাজেই নিজেদের তৈরি হওয়ায় দুর্বল। আসুন দেখে নেই কার যুদ্ধজাহাজগুলো বেশি শক্তিশালী। মায়ানমারের ফ্রিগেটগুলো হচ্ছে নিজেদের তৈরি অংচিয়া ক্লাস ফ্রিগেট, 2টি কিয়ান সিটা ক্লাস ফ্রিগেট এবং চীনের তৈরি 2টি টাইপ 053 ক্লাস ফ্রিগেট। জানিয়ে রাখি বাংলাদেশও টাইপ 053 ক্লাস ফ্রিগেট সার্ভিসে রেখেছে। আসুন এগুলো ক্ষমতা দেখে নেই। মায়ানমারের সব থেকে শক্তিশালী ফ্রিগেট কিয়ান সিটা ক্লাসগুলো 3000 টনের। প্রতিটি জাহাজে 8টি করে চীনের তৈরি জাহাজ বিধ্বংসী C802 এন্টিশিপ মিসাইল রয়েছে। পাশাপাশি বিমান বিধ্বংসী মিসাইল, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার ওয়েপন বন্ধু 220 কিলোমিটার দূর থেকে 6টি জাহাজ বিধ্বংসী মিসাইল রয়েছে। বিপরীতে মায়ানমারের ফ্রিগেটগুলো 180 কিলোমিটার দূর থেকে হামলা করার ক্ষমতা রাখে, কিন্তু বানৌজা বঙ্গবন্ধু 220 কিলোমিটার দূর থেকে হামলা করতে সক্ষম। তাছাড়া বানৌজা বঙ্গবন্ধু রাডার এবং অন্যান্য এভিওনিক্সও অনেক বেশি উন্নত। একটা সময় বানৌজা বঙ্গবন্ধুই দক্ষিণ এশিয়ার সব থেকে শক্তিশালী ফ্রিগেট ছিল। বাংলাদেশের বাকি 4টি গাইডেড মিসাইল ফ্রিগেটের 2টি হচ্ছে টাইপ 053H3 এবং 2টি টাইপ 053H2। সবগুলোই চীনের তৈরি। এগুলো প্রত্যেকটিতে 8টি করে চীনের তৈরি C802 জাহাজ বিধ্বংসী মিসাইল রয়েছে। পূর্বেই জানিয়েছি মায়ানমারের সব থেকে শক্তিশালী 2টি ফ্রিগেটও এরকম মিসাইল মোতায়েন রয়েছে। তবে বাংলাদেশের ফ্রিগেটগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম মায়ানমারের থেকে উন্নত। বাংলাদেশের বাকি 2টি ফ্রিগেট বিশাল এলাকা জুড়ে সমুদ্রপথ এবং আকাশপথে নজরদারি, টহল দেওয়া এবং মায়ানমারের করভেট 3টিও সমান সংখ্যক C802 মিসাইল বহন করে। তবে মায়ানমারের করভেটগুলো
এসব কিছু বাইরে বাংলাদেশ আরো 2টি ফ্রিগেট অর্ডার করেছে। পাশাপাশি এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য হেলিকপ্টার এবং মেরিটাইম স্ট্রাইকের জন্য ফাইটার বিমান কেনার প্রক্রিয়াও চলছে। এমনকি বাংলাদেশের বহরে হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ যুক্ত করারও ইঙ্গিত দিয়েছে সরকার। প্রিয় দর্শক, এই নৌশক্তি নিয়ে মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ কতটা নিরাপদ? মায়ানমারকে বিবেচনা রেখে বাংলাদেশের আর কি কি যুদ্ধজাহাজ এবং অন্য যুদ্ধাস্ত্র যুক্ত করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশ নাকি মায়ানমার সামরিক শক্তিতে কে এগিয়ে তা জানতে মায়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। সৈন্যরা ভারতের 60 কিলোমিটার ভিতরে ঢুকে সেনাঘাঁটি স্থাপন করেছে। আবার এইদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ফলে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে এই দুই পরমাণু শক্তিধর দেশ চীন ও ভারত। যদি সত্যি চীন ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে কে যুদ্ধে জয়লাভ করবে এবং সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে ও কি কি অস্ত্র আছে তাদের হাতে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা প্রথমে চীনের সামরিক শক্তি সম্পর্কে জানবো এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানবো এবং সর্বশেষ এদের সামরিক শক্তির তুলনা ও বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমরা যদি চীন সম্পর্কে বলি, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চীনের অবস্থান তৃতীয়। অর্থাৎ চীন পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ এবং চীনের সামরিক বাজেট 227 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বাজেট এবং আমেরিকার পর চীনই সবচেয়ে বেশি অর্থ সামরিক খাতে ব্যয় করে। এবার যদি চীনের টোটাল সৈন্য সংখ্যার বিষয়ে আসি, তাহলে চীনের সেনাবাহিনীতে টোটাল মিলিটারি রয়েছে 31,70,000। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20,35,000, যা পৃথিবীর বৃহত্তম অ্যাক্টিভ সৈন্য সেনাফোর্স। এছাড়াও চীনের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে 5,10,000 এবং প্যারামিলিটারি রয়েছে 6 লক্ষ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চরম উত্তেজনা চলছে। অনেকে বলছে ভারত বাংলাদেশকে দখল করে নিবে, কিন্তু সত্যি কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে? এটা কি ভারতের জন্য আদৌ সম্ভব? কি এমন কারণ রয়েছে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে? দেখুন বন্ধুরা, বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে এবং সামরিক দৃষ্টিভঙ্গি থেকে দুইটি দেশই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। দুইটি দেশই বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। ভবিষ্যতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে, কিন্তু মিয়ানমার চাইলেও বাংলাদেশের মহানগর দখল করতে পারবে না। তবে ভারত সামরিক দিক বিবেচনায় বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। ভারতের সাথে বাংলাদেশের 4142 কিলোমিটারের বর্ডার রয়েছে। এটি পৃথিবীর 5ম বৃহত্তম বর্ডার। পৃথিবীতে ইতিহাস ঘাটলে দেখতে পাবো 90% যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে, আর ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ হবে। সর্বশেষ যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছেই। তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা রয়েছে ভৌগোলিক কারণে। এছাড়া সমুদ্র সীমা এবং সীমান্ত ইস্যুকে বিরোধ করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল হয়েছে। ভারতের রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে প্রায় শোনা যায় তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে। তারা বাংলাদেশকে ওই পোকা মনে করে। তবে ভারতের রাজনৈতিক নেতারা ভুলে গেছে যে বাংলাদেশের মানুষ গোবর খায় না, আর তারা পানি হিসেবে গোমূত্র পান করে না। বাংলাদেশিদের মাথায় ব্রেন রয়েছে, গোবর নেই। বর্তমানে ভারতের রাজনৈতিক দলগুলো অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করতে চায়, আর এখন বলিউডের সিনেমাগুলোতে ভিলেন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হবে। আপনারা শীঘ্রই দেখতে পাবেন তাদের সিনেমাতে দেখানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস দাড়ি টুপি পরে আছে, আর অক্ষয় কুমার আর টাইগার শ্রফ আসছে বাংলাদেশ দখল করতে। তারা বাংলাদেশকে তাদের অংশ করতে চায়। তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভারতের সামরিক বাহিনী চাইলে বাংলাদেশ দখল করতে পারবে না। এটা হাতের মোয়ানা যে নিলাম আর খেয়ে ফেললাম। যদি ভারতীয় সেনাবাহিনীরা আক্রমণ করে, তাহলে বাংলাদেশের প্রতিরোধ করা ছাড়া উপায় নেই। বর্তমানে ভারত পৃথিবীর 4র্থ সবথেকে শক্তিশালী দেশ।
ভারতের সেনাবাহিনীতে 14 লক্ষ সৈন্য রয়েছে। এছাড়া বিমান বাহিনী এবং নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী। এককভাবে যুদ্ধ হলে ভারত চারদিক থেকে হামলা করতে পারবে, তবে সব দিক থেকে হামলা করে সুবিধা করতে পারবে না। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ভৌগোলিক কারণে অ্যাডভান্টেজ পাবে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী রাজশাহী, রংপুর এবং খুলনা দিয়ে আক্রমণ চালাতে পারে। সমতল ভূমিতে আক্রমণ করবে বিশাল ট্যাঙ্ক বহর দিয়ে। বাংলাদেশের ওপর প্রথমে বিমান হামলা করে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলবে। সুতরাং মিসাইল হামলা প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এক্ষেত্রে ইউক্রেনের মতো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হবে বাংলাদেশের জন্য একমাত্র ভরসা। বাংলাদেশের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে হালকা সমরাস্ত্র নেই। সেক্ষেত্রে এক সপ্তাহ অভিযান চালিয়ে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ফেলতে পারবে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী রাজশাহী এবং রংপুরের বিভিন্ন অঞ্চল দখল করতে সক্ষম হবে। পাশাপাশি খুলনা সীমান্ত দিয়ে একটি অংশ দখল করতে পারবে। এমত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আক্রমণ করে কিছু অংশ দখল করতে সক্ষম হবে। যদি 1 মাস যুদ্ধ স্থায়ী হয় তাহলে ভারত 20 থেকে 30 হাজার বর্গ কিলোমিটার দখল করতে পারবে। অস্ত্র সংকটের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে যেতে বাধ্য হবে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী যুদ্ধের প্রথম সপ্তাহে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একা যুদ্ধ চালিয়ে যাওয়া কষ্টকর হবে। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে নিঃসন্দেহে যুদ্ধ করবে। প্রবল প্রতিরোধের কারণে ভারত বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পারবে না। তাছাড়া ঢাকায় প্রবেশ করা অত্যন্ত কঠিন, কারণ ঢাকায় প্রবেশের প্রতি স্থানে রয়েছে সেনাঘাটির অবস্থান। তারপরও যুদ্ধ 2 থেকে 3 মাস স্থায়ী হলে বাংলাদেশ 50 থেকে 60 হাজার বর্গ কিলোমিটার হারাবে। ভারতের পক্ষে তখনই এই বিশাল ভূখণ্ড দখল করা সম্ভব হবে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এককভাবে যুদ্ধ হবে। তৃতীয় কোনো দেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবে না এই শর্তে। তবে ভারত তার পরিপূর্ণ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম হবে। ভারতের জন্য বাংলাদেশের বিরুদ্ধে এত শক্তি প্রয়োগ করা সম্ভব নয়, কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের চীনের শত্রুতা রয়েছে। কোনো সীমান্তে